আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়ে তোলার অঙ্গীকার। কাশ্মীরে হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে মোদির সবুজ সংকেত। মোকাবেলার ঘোষণা পাকিস্তানের, 24 থেকে 36 ঘন্টার মধ্যে আক্রমণের আশঙ্কা। জুলাই বিপ্লব দমনে শেখ হাসিনার একটি অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিচার কাজে বাধা দেয়ায় আদালত অবমাননার আবেদন। রমনার বটমূলে বোমা হামলার মামলায় ফাঁসির আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় 8 মে। দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল। এবং শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বজায় রেখে সংশোধন করা হচ্ছে শ্রম আইন। চূড়ান্ত করতে জুনে আইএলওর সাথে বৈঠক, মে দিবসের কর্মসূচি ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের পুরোপুরি প্রস্তুতিও থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। পরিস্থিতি এমন যে এখন অল্প নয়, পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার কথা জানান প্রধান উপদেষ্টা। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন ধরনের রণকৌশল অনুসরণ করে যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, শত্রু বিমান শনাক্তকরণ, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার সহ সব ধরনের অপারেশন পরিচালনা করে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। কাশ্মীরে হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের সামরিক হামলার সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের যে কোনো আগ্রাসনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের হামলার পরিকল্পনা আছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে পাকিস্তান। তবে সম্ভাব্য সংঘাত বন্ধে দুদেশের সরকারের প্রতি আবারও জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। 1947 সালে দেশভাগের পর থেকে কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। পেহেলগামে হামলার পর নতুন করে উত্তেজনার পারদ চড়েছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। পাল্টাপাল্টি কূটনৈতিক আক্রমণ ও পদক্ষেপের পর সামরিক সংঘাতের দ্বার প্রান্তে ভারত পাকিস্তান। গেল 5 দিন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গোলাগুলির মধ্যেই মঙ্গলবার ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এমন পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভারতের সামরিক হামলার আশঙ্কা করছে পাকিস্তানও। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা আছে ভারতের। Military action against Pakistan in the next 24 to 36 hours. পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে।
is reckless and vehemently rejected. তবে ভারতের যে কোনো আগ্রাসনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান আগে আক্রমণ করবে না, তবে আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়া হবে দিল্লিকে। Blame game which must come to a grinding halt and now. এদিকে খোদ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধেই সন্ত্রাসী হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান আর্মি। পেহেলগামের ঘটনায় কোনোভাবেই পাকিস্তানের কেউ জড়িত নয় বলে দাবি করেন পাক সেনাবাহিনীর এই মুখপাত্র। No shred of evidence that has been provided. ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে কেবল সামরিক বাহিনী নয়, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে তারা সন্ত্রাসীদের বিস্ফোরক এবং অন্যান্য উপকরণ সরবরাহ করছে। পারমাণবিক শক্তির দেশ দুটির যুদ্ধ পরিস্থিতির মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। উত্তেজনা কমিয়ে দুদেশকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় দেশকে যে কোনো মূল্যে সংঘাত এড়াতে বলেছেন। এদিকে ভয় আতঙ্কের মধ্যেও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কোনো বাদ মানছে না ভ্রমণ পিপাসুদের। রাজধানী শ্রীনগরে বড় বড় রিসোর্টগুলো বন্ধ, তবুও প্রকৃতির প্রেমে ছুটে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে শুনানি চলছে। এছাড়া আদালতে প্রসিকিউশন জানায় 226টি মামলা হয়েছে, 226 জনকে মারার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার চাঞ্চল্যকর এই অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণও পেয়েছে তদন্ত সংস্থা। এদিকে গণ অভ্যুত্থান চলাকালে ড্রোন দিয়ে নজরদারি, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাশেদ খানকে গ্রেফতার করে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করে এই পুলিশ কর্মকর্তা। অভিযোগ দায়ের করেছি, প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। একই সাথে আমরা এটাও বলেছি যে এই ট্রাইব্যুনালে একটা মামলার নিয়ে ট্রাইব্যুনাল ডিল করছেন, কিন্তু যে আসামির জন্য প্যারোল চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা বিভিন্ন আদালতে পেন্ডিং আছে। এই আদালত থেকে যদি একটা আদেশ তাদেরকে দেওয়া হয়, তাহলেও তার তো মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, অন্যান্য আদালত থেকে তাকে মুক্তি পেতে হবে। 2001 সালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেওয়া হবে 8 মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন। 2014 সালে 23 জুন বহুল আলোচিত এই মামলার রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। রায়ের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। পরবর্তীতে 2017 সালের 8 জানুয়ারি বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের বেঞ্চে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। এরপর একই বছরের 14 মার্চ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। পরে আদালত মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর মামলাটি যায় বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আব্দুল মবিনের হাইকোর্ট বেঞ্চে। সেখানে দীর্ঘদিন থাকার পর মামলাটির শুনানি হয়নি। দুদকের করা মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরার 3 বছরের সাজা বাতিল করেছে আপিল বিভাগ। তাদের করা আপিল মঞ্জুর করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ করা মামলায় 2007 সালে আমানুল্লাহ আমানকে 13 বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত। একই মামলায় তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ মামলায় খালাস পাওয়ায় ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আমানুল্লাহ আমানের আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। বিগত বছরের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলার দুস্থদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। 2024 সালের বন্যায় অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। প্রাথমিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। অসংখ্য বাড়ি ঘর সম্পূর্ণরূপে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়, ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেখানকার 300টি পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর পুনর্নির্মাণ করে দেওয়া হয়। এসব ঘরের নির্মাণ কাজ শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করা হলো আজ। ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবে। পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং সেই মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারব। শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বজায় রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 8 জুন সুইজারল্যান্ডে আইএলওর সাথে বৈঠক শেষে এই সংক্রান্ত আইন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। মে দিবস উপলক্ষে সচিবালয়ের নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব তথ্য জানান। অন্তর্বর্তী সরকার শ্রমিক বান্ধব উল্লেখ করে তিনি বলেন, শ্রম আইনের সংশোধনীতে এর প্রতিফলন থাকবে। সব কাজ শেষ করে এবছরই আইনটি চূড়ান্ত হতে পারে। সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকরা যাতে কর্মক্ষেত্রে কোনোভাবেই বঞ্চিত না হয় সে বিষয়ে সচেতন থেকে কাজ করছে মন্ত্রণালয়। কাল মহান মে দিবস উপলক্ষে র্যালি, আলোচনা ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান থাকবে বলেও জানান শ্রম উপদেষ্টা। এই সরকার এবং শ্রম মন্ত্রণালয় আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যাতে শ্রমিকের উন্নতিটা হয়। এখন তো খালি তার ডেইলি তার বেতন নিয়ে বেতনের মধ্যে পড়ে আছে, এটার জন্য শেষই হচ্ছে না। 2টা-4টা হয়, আবার কিছু হয় না, নতুন নতুন প্রসঙ্গ আছে। সে আমাদের স্লোগান হচ্ছে, শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। তো আমরা মালিকদের বিপক্ষে নই, আমরা শ্রমিকের বিপক্ষে নই। আমরা চাই বোথ উইল সিট টুগেদার এন্ড ডিসকাস তাদের ইস্যুগুলো। গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে শ্রমিকদের দাবি দেওয়ার আলোকে বিএনপি মহান মে দিবসের সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা সমাবেশে অংশ নেবেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, স্বৈরাচার সরকার হাসিনা সরকারের আমলে 10 বছরে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি নিয়ে অধিকার প্রতিষ্ঠার দিনে হাজারো শ্রমিক বিএনপির সমাবেশে অংশ নেবে বলে আশা করেন তিনি। এদিকে সমাবেশকে ঘিরে পুরোদমে চলছে প্রস্তুতি, বানানো হয়েছে লাল কাপড়ে মোড়ানো মঞ্চ। প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের তারা যেন ছাঁটাই না হয়। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ, কষ্ট, যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন। কারিগরি শিক্ষার্থীদের 6 দফা দাবি বাস্তবায়নে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে।
প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে ঝুলছে তালা। প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে না পেরে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। মনির হোসেন তপুর রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এভাবেই কর্মস্থলে এসে ভোগান্তিতে পড়েন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিটি কক্ষে তালা লাগানো থাকায় খোলা আকাশের নিচে বাধ্য হয়ে অবস্থান করছেন তারা। অফিস অর্ডার মেনে চলতে হবে, তো এরই ধারাবাহিকতা হচ্ছে আমরা অফিসে এসে যে রাস্তা দাঁড়িয়ে আছে আর কি। কারিগরি ছাত্র আন্দোলন তালা বদ্ধ করে রাখছে, কারণ আমাদের প্রতিষ্ঠান প্রধান যেভাবে আমাদের দিক নির্দেশনা দেয় সেই অপেক্ষায় আছি আর কি। এখন পর্যন্ত আমরা আমাদের অফিসিয়াল সিস্টেমে সিগনেচার প্লাস একাডেমিক কার্যকলাপ চালাতে পারিনি। শিক্ষার্থীরা যে দাবি করছে এটা তো হচ্ছে যৌক্তিক দাবি, এটা মেনে নেওয়া উচিত। মেনে নিয়ে স্বাভাবিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো সচল করে দেওয়ার আহ্বান জানাচ্ছে আর কি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহেলা পারভিন। আমাদের মন্ত্রণালয় প্লাস অধিদপ্তর এটা নিয়ে কাজ করছে, ওনারা যা দিবে আমাদেরকে সেভাবে আমরা কাজ করতেছি। কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ইনস্টিটিউটের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। একই কর্মসূচি দেশের বেশিরভাগ পলিটেকনিক ইনস্টিটিউটে পালন করা হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 7 বছর ধরে আটকে আছে জয়পুরহাট শহরের স্বপ্নের 4 লেন সড়কের নির্মাণ কাজ। একের পর এক নানা জটিলতা ও সড়কে ডিভাইডারের প্রস্থ জটিলতায় বন্ধ রয়েছে কাজ। এতে তীব্র যানজট, খানাখদ্দ ও ধুলাবালিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সড়ক বিভাগ বলছে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, আর জানাচ্ছেন মনির হোসেন তপু। 2018 সালের 30 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়ার আঞ্চলিক মহাসড়কের 2.5 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প। 1.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও গত 7 বছরে হয়েছে শুধুমাত্র জমি অধিগ্রহণ, ভবন ভাঙচুর ও ড্রেনের কাজ। সম্প্রতি কাজ আবারও শুরু হলে সড়কের মাঝে 3 ফুটের ডিভাইডারের প্রস্থ জটিলতায় স্থানীয় ছাত্র জনতার আপত্তির মুখে বন্ধ রয়েছে সড়কের কাজ। এতে শহরে প্রতিনিয়ত বাড়ছে যানজট, ভোগান্তি। ডিভাইডারটা ছোট দিলে একটু ভালো হতো, কারণ আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাই, গাড়ি ঘোড়া এই রাস্তাঘাটে গাড়ি ঘুরানো যায় না। এখানে জনগণের পার্কিং, গাড়ি ঘোড়া ইয়াকের সমস্যা হচ্ছে। ছোট করলে সুবিধা হবে, রাস্তা বাড়বে, জনগণের পথ চলাচল ভালো হবে। আমরা চাই আমাদের এই 4 লেন রাস্তাটা কমপ্লিট। সড়ক অনুযায়ী ডিভাইডার বড় হওয়ায় ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে জানালেন এই ছাত্র নেতা। নতুন করে কোনো সিদ্ধান্তর বাইরে আবার কাজে চলে আসছে, তখন আমরা তাদেরকে জনসাধারণের পক্ষ থেকে আমরা বাধা প্রদান করি। জনস্বার্থে ডিভাইডারের সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দিলেই কাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। অতি দ্রুতই মন্ত্রণালয় থেকে একটা যৌথ টিম এসে এটার সম্ভবত যাচাই করে তারা ডিজাইনটাকে রিডিজাইন করার জন্য সিদ্ধান্ত দিবে আমরা আশা করছি, এবং সেই প্রেক্ষিতে দ্রুতই আবার আমরা এই 4 লেনের কাজটা শুরু করব ইনশাআল্লাহ। সাধারণ মানুষদের ভোগান্তি থেকে রক্ষা করতে সড়কের কাজ দ্রুত শেষ করার জোর দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্যবসায়ীদের কর ছাড় বা রেয়াত নেয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির 45তম সভায় তিনি বলেন, IMF, বিশ্ব ব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে যাওয়া শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাত ও ব্যবসার উন্নয়নে সহায়তা চাওয়া হচ্ছে। তিনি জানান, ভুল ত্রুটি থাকবে, এরপরও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে চেষ্টা করছে সরকার। এবার জানাবো পার্টেক্স খেলার খবর।
মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 217 রানের লিড পেয়েছে বাংলাদেশ। 7 উইকেটে 291 রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামেন আগের দিনের 2 অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। 8ম উইকেটে দুজনে যোগ করেন 63 রান। এরপর 9ম উইকেটে তানজিম হাসান সাকিবকে নিয়ে 96 রানের জুটি করেন তিনি। তাতে দলীয় স্কোর 400 পার করে টাইগাররা। 41 রানে আউট হন সাকিব। আর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত 104 রান করেন এই অলরাউন্ডার। তাতে প্রথম ইনিংসে 444 রানে অল আউট হয় স্বাগতিক দল। আগামী মে মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির ফিউচার ট্যুরে প্রোগ্রামে অংশ হিসেবে এই সিরিজে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল। তবে আগামী বছর টি-20 বিশ্বকাপ থাকায় 2 বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজের বদলে বাড়তি 2টি টি-20 ম্যাচ যোগ করা হয়েছে। আগামী 25 মে থেকে 3 জুন পর্যন্ত ফয়সালাবাদ এবং লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে 1-0 গোলে হারিয়েছে পিএসজি। এতে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ফ্রেঞ্চ ক্লাবটি। 7 মে দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে কমপক্ষে 2-0 গোলে জিততে হবে মাইকেল আর্তেতার দলকে। রিপোর্ট এসএম আশরাফের। প্যারিসের আকাশে উচ্ছ্বাস আর উত্তেজনার জোয়ার। 5 বছর পর আরও একবার শিরোপার মঞ্চে যাওয়ার সুযোগ পিএসজির। কিন্তু কে ভেবেছিল 4 মিনিটেই আর্সেনালের রক্ষণে ঝড় বইয়ে দিবে ফ্রেঞ্চ ক্লাবটি, আর সেই ঝড়ে চূর্ণ হয়ে যাবে প্রথম লেগে তাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন। ওসমান দেম্বেলের শট খুঁজে নেয় গানারদের জাল। আগের 2 লেগে যে আর্সেনাল রীতিমতো গুড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদকে, এদিন তাদের খুঁজেই পাওয়া যায়নি, বরং শুরু থেকেই দাপট লুইস এনরিকের দলের। দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য এমিরেটস স্টেডিয়াম জুড়ে ঝংকার উঠে যখন পিএসজির জালে বল পাঠান মিকেল মেরিনো, কিন্তু সেমি অটোমেটেড প্রযুক্তি জানিয়ে দেয় বলে হেড করার আগেই অফসাইডে তিনি। এরপর লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেলিরা নিজেদের সবটুকু দিয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠেন, কিন্তু গোলরক্ষক দোন্নারুমের রক্ষণ প্রাচীর ভাঙতে পারেননি আর্সেনাল ফুটবলাররা। তবু এখনো সব শেষ হয়ে যায়নি। কোচ আর্তেতা তো বলেই দিলেন তারা হারেনি, শুধু একটি যুদ্ধে হেরেছে। আগামী ম্যাচের জন্য তৈরি হচ্ছেন। পরবর্তী লেগে মহাকাব্য লিখতে প্রস্তুত তার শিষ্যরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়ে তোলার অঙ্গীকার। কাশ্মীরে হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে মধুর সবুজ সংকেত। মোকাবেলার ঘোষণা পাকিস্তানের। 24 থেকে 36 ঘন্টার মধ্যে আক্রমণের আশঙ্কা। জুলাই বিপ্লব দমনের শেখ হাসিনার একটি অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিচার কাজে বাধা দেয় আদালত অবমাননার আবেদন। রমনার বটমূলে বোমা হামলার মামলায় ফাঁসির আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় 8 মে। দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল। এবং শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বজায় রেখে সংশোধন করা হচ্ছে শ্রম আইন। চূড়ান্ত করতে জুনে আইএলওর সাথে বৈঠক। মে দিবসের কর্মসূচি ঘোষণা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।